নমস্কার, শাইন নিউজে আমি জিনা আপনাদের স্বাগত জানাচ্ছি। চোখ রাখবো হেডলাইন্সে। এবার প্রাক্তন সেনাকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 1,30,000 টাকা। ঘটনাটি ঘটল দক্ষিণ 24 পরগনায়। প্রেম করে বিয়ে করার জন্য শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে কুপিয়ে খুন করলো বাবা। বিজেপি নেতা মুকুল রায়ের নামে অভিযোগপত্র। মুকুল রায় না থাকায় আইনজীবীরা হাজিরা দিলেন পুলিশ স্টেশনে। জীবন বাজি রেখে খেলা আর হাতে ভিক্ষার থালা। দক্ষিণ দিনাজপুরে এই দেখতেই ভিড় মানুষের। বাড়ির মধ্যে রমরমিয়ে দেহ ব্যবসা উদ্ধার করা হলো এক নাবালিকাকে। ঘটনাটি ঘটল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। হাইড্রেন থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য। বাজার মূল্য খতিয়ে দেখতে সকাল সকাল কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয়লাভের পর একগুচ্ছ পরিষেবা নিয়ে খড়গপুরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 1.5 কোটি মানুষই অনুপ্রবেশকারী, এনআরসি হওয়া দরকার জানালেন কৈলাস বিজয়বর্গীয়। চোখের সামনে সুফল বাংলা থেকে উধাও পেঁয়াজ লুটের ঘটনায় সামনে আসছে বলছে কর্মীরা। কলকাতায় এবার এনআরসি বিরোধী কর্মসূচিতে কানাইয়া কুমার। ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল কাটোয়ায়। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েও হঠাৎ করে পেছন দরজা দিয়ে কেন বেরোলেন আলিয়া? প্রাক্তন সেনা কর্মীর অ্যাকাউন্ট থেকে এবার গায়েব হয়ে গেল টাকা। 1,30,000 টাকা গায়েব হয়ে গেছে, এমনটাই সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায়। 1 লক্ষ টাকা ফিক্স করতে এসে ভদ্রলোক দেখেন যে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1,30,000 টাকা গায়েব। তার বাড়ি সোনারপুরের শীতলা এলাকায়। তিনি প্রাক্তন সেনা কর্মী, অবসরের পর বর্তমানে রেল দপ্তরে কর্মরত। অক্টোবর মাস থেকেই তার ফোনে নানা রকম মেসেজ আসতো বলে তিনি জানিয়েছেন। সোনারপুরের স্টেট ব্যাংক শাখায় তার অ্যাকাউন্ট আছে, এটি তার স্যালারি অ্যাকাউন্ট। সেখানে টাকা ফিক্স করতে গিয়ে দেখেন প্রায় 1,30,000 টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব। এই ঘটনায় সোনারপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ব্যাংকে গিয়েছিলাম 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করতে। তো ব্যাংকে গিয়ে আমি 1 লাখ টাকার 1 লাখ টাকার চেক নিয়ে আমি ব্যাংক ম্যানেজারকে এই ফিক্সড ডিপোজিট ওখানে গিয়েছিলাম। ম্যাডাম বসেছিলেন, উনি বললেন যে আপনার ব্যাংকের বইটা দিন। আমি ব্যাংকের বইটা দিলাম, তখন উনি চেক করে বললেন যে আপনার অ্যাকাউন্টে 10,074 টাকা আছে। তো আপনি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট কীভাবে করবেন? তারপরে আমি বইটাকে আপলোড করলাম। আপলোড করে জানতে পারি যে আমরা 20/10/19 তারিখ থেকে 40 টাকা করে দিনে 8 বার 9 বার এভাবে কাটতে 1,30,000 টাকা পর্যন্ত কেটে দিয়েছে। সাত সকালে বিপত্তি। ভেঙে পড়ল পুরনো মিলের পাঁচিল, আর সেই পাঁচিল চাপা পড়ে আহত হলেন 3 জন। একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 2 জন। এমনই ঘটনা ঘটেছে আজ একেবারে সাত সকালে জগদ্দল আর্য সমাজের কাছে, যেখানে পাঁচিল ভেঙে পড়ে এবং সেই পাঁচিল ভেঙে পড়ায় সেই পাঁচিলের তলায় চাপা পড়েন 4 জন, যার মধ্যে একজনের সেখানে মৃত্যু হয়। 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদেরকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ এখনো উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে পড়ে আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কাকিনাড়া পেপার মিলের বহু পুরনো পাঁচিল ভেঙে পড়ে এই দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক সূত্রের খবর। সেই সময় পাঁচিলের পাশে দাঁড়িয়েছিলেন 4 জন। এই 4 জনের মধ্যে নূর আলম, যার বয়স বছর 35, তার সেখানেই মৃত্যু হয়। জগদ্দল এবং ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমরা তো এটাই বলবো, এফআইআর হবে জেপি চৌধুরীর নামে। যারা কোম্পানি যার আন্ডারে আছে, ডাইরেক্টর যে আছে, জেপি চৌধুরীর নামে কমপ্লেন হবে, এফআইআর হবে। এবং জেপি চৌধুরী এফআইআর হওয়ার পরে আমাদের ডিমান্ড থাকবে যারা মারা গেছে তাদের তো অন্তত 5 লাখ টাকা হাজানা দিতে হবে, যারা ঘায়েল আছে তাদের 1 লাখ টাকা দিতে হবে। কারণ ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটা এত কনজেস্টেড এলাকা, তারপর একটা মানুষের প্রাণ গেল, কেউ তো জানে না কি পাঁচিলটা ভেঙে পড়বে। প্রেম করে বিয়ে করেছিল মেয়ে, বাবার অমতে বিয়ে করার জন্য এবার মেয়েকে শ্বশুর বাড়ি গিয়ে কোপালেন জল্লাদ বাবা। এমন ঘটনার ছবি উঠে এসেছে অশোকনগর থানা এলাকা থেকে, যেখানে কিন্তু 18টা সেলাই পড়েছে মেয়েটির, এমনটাই সূত্রের খবর। মেয়েকে কোপানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাবাকে। বেলুর থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় বাবা দুলাল মজুমদারকে। গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেই গৃহবধূ অর্থাৎ দুলাল মজুমদারের মেয়ে বর্ণালী হালদার আরজি করে ভর্তি আছেন। 2 মাস আগে বাবার
মতে প্রেম করে বিয়ে করেছিল এবং তার রেশ বাবা শ্বশুর বাড়িতে গিয়ে মেটালেন, এলোপাতাড়ি কোপালেন মেয়েকে। অশোকনগর থানার 11 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গোডাউন আবাসন এলাকার ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক। গুরুতর জখম গৃহবধূকে প্রথমে অশোকনগর হাসপাতালে এবং তারপর বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা এলাকায় তীব্র উত্তেজনা। আহত গৃহবধূর মাথায় 18টা সেলাই পড়েছে, অবস্থা আশঙ্কাজনক। এরপরই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূর স্বামী। বলো বলো করে হলো কালকে রাত্রিবেলায় আমাকে কোদাল দিয়ে কোপাতে গেছে, আমাকে কামড়ে আমার কি থানায় নিয়ে অশান্তিটা কি নিয়ে? ও বিয়ে করে কেন চলে গেছে সেই নিয়ে। কতদিন আগে বিয়ে হয়েছে? আশ্বিন মাসের বাংলার 27 না 28 তারিখ। তারপরে থেকে অশান্তি, মানে জামাইকে কি মেনে নিতে পারেনি? প্রতিদিন আমার সঙ্গে অশান্তি করতে বলে, কেন আপনাদের কেউ ভালো আছে, কেন আনবো আমি? তারপরে মেয়ে কি আজকে এসেছিল বাপের বাড়িতে? তাহলে ও আসেনি, শ্বশুরবাড়িতে ছিল। শ্বশুরবাড়ি গিয়েই কুপিয়েছে? হাতে করে দা নিয়ে গেছিল? টাকাটা সব ছিল লুকানো, ঘরের থেকে বলছে সব বের করে দে, আমি কাজে যাব। ছেলে বলছে কি এখন লাগবে না, কাজে যেতে তোমার। তারপরে মেয়ে বাড়ি গিয়ে কি করলো? আমি জানি না, ও চলে গেছে সাইকেল নিয়ে। বলছে কাজে যাচ্ছি আমি। ওই বলে দা নিয়ে বেরিয়েছে। কি কাজ করে স্বামী? গাছ কাটার কাজ করে। বাজার অগ্নিমূল্য, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে পকেটের সঙ্গে বাজারের যোগান দিতে। এই অবস্থায় তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একেবারে সকাল সকাল কলকাতার ভবানীপুরে যদুবাবুর বাজারে পৌঁছে গেলেন তিনি এবং সেখানে গিয়ে খোঁজ খবর নিলেন। আর কেনই বা পেঁয়াজের দাম বেশি সেই বিষয়ে বিক্রেতাদের সঙ্গে কথাও বললেন। সোমবার বাজার মূল্য খতিয়ে দেখতে একেবারে তৎপর হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজের দাম তো আকাশ ছোঁয়া, অন্যান্য সবজিও অগ্নিমূল্য, তাই সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই ঢু মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানলেন বাজারে 150 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রী বাজারের পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, জানতে চান কেন এত দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সোমবার থেকে রেশনে পেঁয়াজ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজার দরের অর্ধেক দামে পাওয়া যাবে রেশনে পেঁয়াজ। রবিবার এই কথা জানিয়ে দেন রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে 935টি কাউন্টারে বিক্রির জন্য পাঠানো হবে। সরেজমিনে তদন্ত করতে এবার মাঠে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আলু কত করে বিক্রি করছেন? আলু তো 22 টাকা বেশি। আর পেঁয়াজ পেঁয়াজ ওই 120 টাকা কেনার, তো 1 কিলো নিলে 100। কোথা থেকে কিনছেন আপনারা এগুলো? ওই বাজারে ভেতরে কার কাছ থেকে কিনছেন? মনসা পান। দেখুন তো মনসা পান, লেখো তো মনসা পান। এখানে সুফল বাংলার পেঁয়াজ বিক্রি হয় না? 59 টাকা করে যেটা আমরা দিচ্ছি। আমি তো পাইনি। এখানে গাড়ি আসে কি আসে না? দেখে নিন তো। আবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। গতকাল অর্থাৎ রবিবারই ছিল বীরভূমের রস্তানপুর গ্রামের নবান্ন উৎসব। সেই উৎসব উপলক্ষে মানুষজন মেতেছিলেন আনন্দে। হঠাৎই তৃণমূল এবং বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব এবং সংঘর্ষের ফলে এলাকায় ছড়ায় উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় এক বিজেপি কর্মীর বাড়িতে এবং মোটর বাইক ভেঙে ফেলা হয়। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে দুপক্ষের মধ্যে চলে বোমাবাজি। সূত্রের খবর, গতকাল রাত 8টা নাগাদই সংঘর্ষ বাধে। অভিযোগ, বিজেপির এক কর্মীর বাড়িতে বাইরে থেকে এক আত্মীয় এসেছিলেন। সেই আত্মীয়কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। তখনই তাকে মারধর করা হয়। সদল বলে বাড়ি ভাঙচুর এবং তৃণমূল কর্মীরা মারধর করে, এমনটাই অভিযোগ। এই ঘটনায় দুপক্ষের মোট 8 জন আহত হয়েছে। ঘটনায় খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সকলকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রীতিমতো গ্রামে চলছে পুলিশি টহলদারি। আমার তৃণমূল করি আর ওর বিজেপি করে। নিয়ে এই কচিরে যে ছিল না, বরাবর খ্রিস্ট জায়গা লাগলি করছে। আমি শুধু বললাম গালাগালি করা কি দরকার, আগে একবার ঝামেলা হয়েছিল, ওটা এক কথা নাই। তো মদ খেয়েছে, ঝামেলা কী করা দরকার নিয়ে এইখানে আমি দাঁড়িয়ে আছি। আমাকে 4 জন তুলে নিয়ে যাইয়ে গোটা গা বিলাজ কাপড় সব ছিঁড়ে দিয়ে আমাকে এখন উদুম করে নিয়ে চলছে তো ঘর। না আমাদের বেটা ছেলে এলো, বেটা ছেলে ওদের ওখানে জ্বালো নিয়ে সেই গা চিতে ওরা এক চুট দিলে নিয়ে এইখানটা ফেটে গেল। না হাসপাতালে নাই, প্যান্টটা ছিঁড়ে যাইছে আর এখানে ছাল ছেড়ে যাইছে। কালকে যাইছিল দেখাতে না, ওখানে আছে থানাতে আছে। কেন হামলা করলো? আমাকে নিয়ে চলে যাইছে এক এক ঝামেলার জন্য। হ্যাঁ, আমি বলছি গালাগালি করা কি দরকার? মেয়ে ছেলেকে গালাগালি কেন করবে? পার্টি করছো, পার্টি করো, গালাগালি করা কি দরকার? আমার জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে
70 লক্ষ টাকা প্রতারণার মামলায় কলকাতা পুলিশের একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়। অভিযোগপত্রে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের নাম থাকায় আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। আজ পর্ণশ্রী থানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়, কিন্তু মুকুল রায় ঝাড়খণ্ডে নির্বাচনী কাজের জন্য চলে যাওয়ায় আজ পর্ণশ্রী থানায় তার দুজন আইনজীবী দেখা করতে আসেন এবং তারা লিখিতভাবে আবেদন করেন আগামী 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করার জন্য, কিন্তু সেই আবেদন নাকচ করে দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পার্থপ্রতিম দাস। তিনি জানান আগামী 12 ডিসেম্বর বেলা 12টার মধ্যেই মুকুল রায়কে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরা দিতে হবে। আপনাদের আরো একবার জানিয়ে দিই, মুকুল রায় নেই। মুকুল রায়কে হাজিরা দেওয়ার জন্য যে অভিযোগপত্রের ভিত্তিতে হাজিরা দেওয়ার কথা পুলিশ জানিয়েছিল, সেখানে মুকুল রায়ের আইনজীবী যে সময়সীমা চেয়েছিলেন পুলিশ সম্পূর্ণভাবে সেটিকে নাকচ করে দেয় এবং বলা হয় আগামী 12 ডিসেম্বর বেলা 12টার মধ্যে মুকুল রায়কে হাজিরা দিতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে। মুকুলবাবু ঝাড়খণ্ডে ইলেকশনের কাজে ব্যস্ত আছেন, ভারতীয় জনতা পার্টির হয়ে উনি মেন ক্যাম্পেনার হিসেবে ওখানে ব্যস্ত আছেন। তাই জন্য আমরা এসেছিলাম টাইম চাইতে, তো আমরা ওনাকে দিই, উনি রিসিভ কপি করেন, করে উনি বাইরে বেরিয়ে ওনার আমরা 18 তারিখ অবধি টাইম চাই। এরপরে উনি বাইরে বেরিয়ে গিয়ে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উনি আমাদের বলেন 12 তারিখে আসতে হবে, আবার 12টার সময়। উনি আমরা যে 18 তারিখ অবধি টাইম চেয়েছিলাম সেটা উনি অগ্রাহ্য করে 12 তারিখে টাইম দিলেন, 12টার সময় আসতে বললেন। প্রথম কথা হচ্ছে অনারেবল হাইকোর্ট ডাইরেকশন দিয়েছিলেন 72 ঘন্টা আগে নোটিশ করতে হবে 41-এতে, কিন্তু উনি শুক্রবার দিন সন্ধ্যে 7টায় নোটিশ পাঠিয়ে আজকে সকাল 10টার সময় দেখা করতে বলেছেন, যেটা 72 ঘন্টা ভায়োলেশন অফ অর্ডার অফ অনারেবল হাইকোর্ট। এই অবস্থায় আমরা তাও এসেছিলাম, আমরা জানাই দিই যে মুকুলবাবু ব্যস্ত থাকবেন ঝাড়খণ্ড ইলেকশনের কারণে। ইনস্পাইট অফ দ্যাট উনি বললেন 12 তারিখে আসতে হবে, 12টার সময় নোটিশ আমাদের দিলেন। সংসারে অভাব অনটন, তাই রোজগারের জন্য বাইরে চলে যেতে হয় অনেক মানুষকে। এরকম ঘটনা যেন প্রতিদিনের চেনা, কিন্তু জীবনকে বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে একজন মা যখন তার সন্তানকে রোজগারের পথে নামায়, তার থেকে কষ্টের বোধহয় আর কোনো ছবি সামনে আসে না। তারপরেও বরাদ্দ 10, 20, 1, 2, 5 টাকা, হাতে ভিক্ষের থালা নিয়ে জীবনের বাজি রেখে সন্তানদের নিয়ে খেলা দেখাচ্ছেন। এমন ঘটনাই চোখে পড়ল দক্ষিণ দিনাজপুরে, যেখানে কখনো সাইকেল রিংয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো বা একেবারে দড়ির ওপর দিয়ে ব্যালেন্স করে হাতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে বাচ্চা। সংসার চালাতে হবে যে, পেটের টান বড় টান, সেই জন্য ছোটবেলা থেকে ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি, নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন তারা। নাম বলতে অস্বীকার করলেন সেই মহিলা, জানালেন এক ছেলে এবং ছোট্ট এক মেয়েকে নিয়ে বিহার থেকে এই জেলায় এসেছেন খেলা দেখাতে। এই খেলার মধ্যে ঝুঁকিপূর্ণভাবে বাচ্চা মেয়ে নানা কায়দা দেখায়, আর তারপর ভিক্ষার থালা হাতে নিয়ে চলে যায়। কখনো 10, 20, কখনো 5 টাকা, কেউ মুষ্টিমেয় চাল দেয়, কখন আবার কেউ খেলা দেখার পরেই চলে যান। খেলা দেখিয়ে এনারাও রওনা দেন, থাকলেই যে আবার করে খেলা দেখাতে হবে। কেউ খুশি হয়ে তাদের টাকা চাল দান করছেন, কেউ মুখ লুকিয়ে চলে যাচ্ছে। অথচ সার্কাসে খেলা দেখতে হলে টাকার বিনিময়েই টিকিট কাটতে হয়, যেখানে ঢুকতে কারুর অনীহা থাকে না। অথচ এইভাবে খেলা দেখেও কিছু মানুষ অমানবিক হয়ে চলে যাচ্ছেন। জীবনে ঝুঁকি নিয়ে লড়াই চলছে মা, মেয়ে আর ছেলের। তোমরা কোত্থেকে এসছো? এখানে কি করছো? এখানে খেলা দেখাচ্ছ, তো এর বিনিময়ে কি পাও তোমরা? সবাই দেয়? তো এত ঝুঁকি নিয়ে তোমরা এইরকম খেলা দেখাচ্ছ কেন, কি জন্য? তোমরা তো অন্য কোনো পথ বেছে নিতে পারতে, এত ঝুঁকিপূর্ণ খেলা দেখাচ্ছ সামান্য টাকা পয়সার জন্য। সবাই কি দিচ্ছে না সবাই আবার ঘুরে ঘুরে চলে? আমি 20 টাকা দিলাম। সবাই দেয়, টাকা দেয় সবাই? বারুইপুরে মধু চক্রের সন্ধান, গ্রেপ্তার 8। একেবারে বাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। এই 8 জনের মধ্যে থেকে একজন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর আজকে তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গোচরণ রেল স্টেশন সংলগ্ন একটি বাড়ি থেকে মধু চক্রের অভিযোগে বাড়ির মালকিন নবেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করে। উদ্ধার এক নাবালিকা, এছাড়াও 5 মহিলা এবং 2 জন পুরুষকেও গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে এলাকায়, যেখানে
সাধারণ মানুষজন বলছেন তারা সেভাবে হয়তো জানতেনই না যে বাড়ির মধ্যে চলছে এরকম মধু চক্রের আসর। উদ্ধার করা হয়েছে এক নাবালিকাকেও। ড্রেন পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হলো সদ্যজাতর দেহ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পুরসভা এলাকায়, যেখানে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের পাশের হাই ড্রেন সকালবেলা পরিষ্কার করতে গিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় এক সদ্যজাত পুত্রের দেহ। খবর পাওয়া মাত্রই এলাকার মানুষজন ভিড়ে জমানে সেখানে। ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। কিভাবে ওই শিশুর দেহ হাই ড্রেনে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। কি করছিল তুমি সকালে? আচ্ছা, তারপর কি হলো? তারপর তুমি কি করলে? বললাম বললাম দাদা এটা সকালবেলা সোমবার আমাদের লেবাররা প্রতিদিনের মতো ড্রেন পরিষ্কার করছিল। তো তারপরে আমার জমাদার আমাকে ফোন করে বলে যে এরকম ড্রেনের মানে এটা হাই ড্রেনের সংলগ্ন, যাই হোক। তো বিআরটিসির কাছে এখানে আমার জমাদারটা বললো যে এরকম একটা শিশু বাচ্চা কোদালে উঠে এসেছে। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে এখানে আসলাম, দেখলাম একটা ইউনাচিও শিশু বাচ্চা, কেউ বা কারা এরা মানে ড্রেনের মধ্যেই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। কোথা থেকে ভেসে এসছে জানি না, কোথা থেকে সে তাও বলতে পারবো না। এই বাচ্চাটাকে আমি এখন দেখলাম, থানাতে আমরা খবর দিয়েছি, প্রশাসনকে খবর দিয়েছি। এবার কারা এই নোংরা কাজটা করেছে আমাদেরও জানার বিষয় আছে, তারা যেন তদন্ত করে বের করে এই শিশু বাচ্চাটা কী অপরাধ করলো যে ড্রেনের মধ্যে তাকে তুলতে হলো সকালবেলা। দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টার চত্বর থেকে পরপর চুরি, দুটি বাড়িতে চুরি হয়েছে এবং একটি বাড়ি থেকে চুরির চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং যেখানে চোরেরা ক্যাশ বাক্স ভেঙে টাকা সোনার গয়না নিয়ে যায় এমনটাই সূত্রের খবর। সিটি সেন্টারের সরোজিনী নাইডু স্ট্রিটে দুটো বাড়িতে চুরি হয়েছে। প্রথম চুরি অমল মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে। তালাবন্ধ অবস্থায় বাড়ির পিছনে জানলা ভেঙে আলমারি থেকে সোনার গয়না এবং টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। আরেকজন ব্যক্তি যার নাম অসীম রায়, তার বাড়িতে একটি রুমে শুয়েছিলেন স্বামী স্ত্রী। অন্য রুমে জানলা ভেঙে ক্যাশ থেকে ৫,০০০ টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যায় চোরেরা। এই চুরির ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর থানার পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বলে স্থানীয় সূত্রে খবর। 6:30টার সময় উঠে দেখি যে সামনের যে আমি মানে দরজাটা লক করা ছিল ওটাকে আমি খুলতে যাচ্ছি, তখন দেখি যে ভেতর দিক থেকে বন্ধ। তারপরে বাইরে বেরিয়ে দেখি যে গ্রিল এবং জানলা ভেঙে ভেতরে ঢুকে সমস্ত তছনছ করে নিয়ে তারপরে আবার ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, পাশের রুমে ছিলাম, আমি আর আমার মিসেস ছিলাম, দুজনেই ঘুমোচ্ছিলাম, কোনো শব্দ পাইনি আমরা। নিয়ে নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটল বীরভূমের কাকরতলা থানা এলাকার শাহাপুর গ্রামের কাছ থেকে প্রায় 100টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলিকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এমনটাই সূত্রের খবর। প্রায় 100টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। 4 ড্রাম ভর্তি ছিল এই বোমা। ইতিমধ্যেই বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিকেল 4টে 4:30-এর মধ্যে তাদের এসে যাওয়ার কথা। শেষ খবর পাওয়া পর্যন্ত বম ডিসপোজাল স্কোয়াড এই বমগুলিকে নিষ্ক্রিয় করার কাজে রওনা দিয়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আব্দুল গফফারের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। যদিও তার দাবি তার ছেলেরা বাড়িতে থাকে না, শেখ গদাই বোমাগুলি রেখে গিয়েছিল বলেই তার দাবি। প্রসঙ্গত, খয়রাশোল ব্লক বীরভূমের রাজনৈতিক সংঘর্ষের বদ্ধভূমি বলেই পরিচিত। অতীতেও কিন্তু বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে এলাকা, আর বোমা উদ্ধার হয়েছে বিভিন্ন এলাকা থেকে। বীরভূমে ফের বোমা পাওয়া যাওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা এবার দুর্গাপুরে এক সিকিউরিটি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজারকে এর ভিত্তিতে রীতিমতো গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তার নাম সোমনাথ। রবিবার এই ঘটনাটি ঘটে এবং রবিবার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে দুর্গাপুরের বিধাননগর ব্যাংক কলোনির মোড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান মিলিয়ে প্রায় 232 জনের কাছ থেকে কম বেশি 4 লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে আত্মসাৎ করেছে সে। ধৃতকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। মাস চারেক আগে দুর্গাপুরের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগর ব্যাংক কলোনি মোড়ের কাছে অফিস করেছিল জামশেদপুরের এই সিকিউরিটি এজেন্সি। এরপরই দুর্গাপুরের এই অফিস থেকে যাবতীয় অপকর্ম চলতো বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত সোমনাথ শান্তিকারীকে জেরা করে পুলিশ আরও তথ্য পেতে চাইছে। বেসরকারি সিকিউরিটি এজেন্সি কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ সোমনাথ শান্তিকারীকে গ্রেপ্তার করেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা কি বলবেন? এটা টোটালটা অফিস ইনভলভ। আমাকে 3 দিন থেকে জামশেদপুরে আটকে রেখেছিল। কারা? অফিসের মালিকরা। নাম কি? মুকুল তেওয়ারি আর ওনার ছোট ছেলে। কি ছিল অভিযোগ? হ্যাঁ, অভিযোগ আমার 420 ছিল, কিন্তু পুরোপুরিটাই অফিস জানতো। আর অফিসের টোটাল খরচাটা অফিসের ওপরেই হয়েছে। আর আমার এর মধ্যে কোনো দায়িত্ব নেই। আমি শুধু অফিসের স্টাফ হিসেবে ফাঁসানো হয়েছে। পুরোপুরি চক্রান্তটা ওনাদের। কত টাকার অভিযোগ? কত টাকা? 4 লাখ টাকার অভিযোগ লাগিয়েছে, কিন্তু প্রতিটা হিসাবপত্র, আমি প্রতিটা স্লিপ, একটা জিনিস অফিসকে জানানো হয়েছিল। কিন্তু যখন দেখলো কোম্পানি ফেসে যাচ্ছে, তখন পুরোপুরি আমার উপরে দায়ী ঠেকিয়ে আমাকে এর মধ্যে ফাঁসিয়ে দিল। কোম্পানি আমার উপর। অফিসটা কোথায় ছিল? সোমবার প্রতিশ্রুতি মতো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রাবণ দহন ময়দানে গিয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয়লাভের পরেই প্রথমবার মমতার এই সফর। খড়গপুরেই প্রথমবার তৃণমূল জেতায় অত্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একগুচ্ছ পরিষেবা নিয়ে হাজির হন তিনি সেখানে এবং তিনি ঘোষণা করেন যে এই 3 কেন্দ্র অর্থাৎ কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর, এই 3 কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল। এবার এই 3 কেন্দ্রের জন্য 15 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়গপুরের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী জানান এই 3 কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের জন্য 5 কোটি করে দেওয়া হবে। রাজ্যসভার সংসদ তহবিল থেকে এই টাকা বরাদ্দ হবে। আর ঠিক কি কি জনমুখী পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী হাজির হয়েছেন খড়গপুরে দেখাবো আপনাদের। সব উঠিয়ে দিয়েছি, এটা মাথায় রাখবেন। কৃষি জমিতে খাজনা দিতে হয় না, আমাদের সরকার উঠিয়ে দিয়েছে। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, কৃষকদের যখন নামগুলো রেজিস্টার করে দিন স্পেশাল ক্যাম্প করে, তাহলে কি হবে? কৃষক বন্ধু স্কিমে 1 থেকে 60 বছরের পর, 60 বছরের মধ্যে, 18 থেকে 60 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, সে 2 লক্ষ টাকা সরকার থেকে পেতে পারে। বুলবুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকার অলরেডি সাহায্য করতে শুরু করেছে এবং সরকার অলরেডি সাহায্য যেটা করছে সেটা করবে। আছে ভালো করে কাজে লাগান। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু যাদের সার্টিফিকেটের ব্যাপার আছে, 1 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিতে হবে। এটা আমাদের সরকারের পরিকল্পনা, এটা আমাদের সরকারের কাজ, এটা আমরা বলেছি। আগে অনেক ঘোরানো হতো, এখন আমরা বলে দিচ্ছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের সার্টিফিকেট হচ্ছে বাই বার্থ, আর বাই বার্থ হলে একজনের থাকলে অন্যরা পাবে। এগুলো মাথায় রাখবেন। আপনারা প্রদীপকে সমর্থন করেছে, আমরা আমাদের তরফ থেকে যা যা করার নিশ্চয়ই করব। প্রদীপ আমায় বলেছিল যে যিনি এখানকার মানুষ বলছে যে আমাদের একটা আইসিসিউ হওয়া উচিত। যদিও এখানে অনেকগুলো হসপিটাল তৈরি করা হয়েছে মাল্টি সুপার, তাও খড়গপুরের মানুষের দাবি মেনে আগামী 2020 মার্চে, মানে 6 মাসের মধ্যে এখানে আইসিসিউ 10টা বেড সহ খড়গপুর হাসপাতালে চালু হয়ে যাবে। 1835 টাকা করে আপনারা নিজেরা বিক্রয় কেন্দ্রে যাবেন, ধান দেবেন, সরকার আপনার ধান কিনবে, চেকে কিনবে এবং আপনাদের বস্তা প্রতি আরও 20 টাকা করে কনসেশন পাবেন। এটা গভর্নমেন্ট আপনাদের দেবে। কারো কথা শুনবেন না। অনেক ফোনেরা বলে 1400 টাকায় বিক্রি করে দাও, মানে ওই 435 টাকা নিজে নিয়ে নেবে। একদম না, নিজেরা যাবেন। আর কোথাও কোথাও ফুড ডিপার্টমেন্টকে সেই গ্রামে গিয়েও সংগ্রহ করতে হতে পারে, যেখানে জায়গাগুলো দূর দূর আছে। এটা মাথায় রাখতে হবে।
পথ দুর্ঘটনায় নিহত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠানে সোমবার দিন এসে কৈলাস বিজয়বর্গীয় শোক প্রকাশ করেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি আরও জানান, নাগরিকত্ব বিল এলে তার সুফল পাবে বাংলা। কারণ পশ্চিমবঙ্গের 1.5 কোটি মানুষ অনুপ্রবেশকারী, তারা অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে প্রকৃত অর্থে বঞ্চিত করে রাখা হচ্ছে এবং এই বঞ্চনার জন্য দায়ী এই রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, বেকারদের আয় বাড়বে। তিনি আরও বলেন, এর পাশাপাশি যুবকদের কর্মসংস্থানও হবে। পথ দুর্ঘটনায় নিহত জেলা সভাপতির মৃত্যুকে সামান্য পথ দুর্ঘটনা বলে ঠিক মানতে চাননি তিনি। ঠিক কি বললেন কৈলাস বিজয়বর্গীয়, দেখাবো আপনাদের। देखिए, अभिजीत जी का जाना बहुत दुखद है, मन को विश्वास नहीं हो रहा है। मैं पिछले 5 वर्षों से सिलीगुड़ी आ रहा हूँ और हर बार एयरपोर्ट पर यदि कोई लेने आता था, स्वागत करने आता था, तो अभिजीत ही था। आज जब मैं एयरपोर्ट पर आया और आने के बाद मेरी आंखें उनको ढूंढ रही थी, मन में विश्वास नहीं हुआ कि अभिजीत इस दुनिया में नहीं है। एक बहुत अच्छे नेता को हमने खोया है, बहुत अच्छे कार्यकर्ता को हमने खोया है और जैसी उनकी मृत्यु हुई है जिन परिस्थितियों में, वो थोड़ी सी शंका पैदा करता है। हम चाहेंगे इसकी उच्च स्तरीय जांच हो। इसलिए भी पश्चिमी बंगाल के लिए, पश्चिमी बंगाल के नौजवानों के लिए, पश्चिमी बंगाल के लॉ एंड ऑर्डर के लिए, पश्चिमी बंगाल के विकास के लिए सीएबी की बड़ी महत्वपूर्ण भूमिका होगी, क्योंकि लगभग 1.5 करोड़ घुसपैठिए पश्चिमी बंगाल के अंदर हैं जो इस प्रदेश के संसाधनों का उपयोग कर रहे हैं, हमारे रोजगार का उपयोग कर रहे हैं। तो जो स्थानीय बंगालीज़ हैं, यदि वो बेरोजगार हैं तो इसका मुख्य कारण है कि घुसपैठिए। और मुझे उम्मीद है कि सीएबी लागू होने के बाद वो सारे लोग जो घुसपैठियों की तरह हमारे प्रदेश में रहकर इस प्रदेश का शोषण कर रहे हैं, वो आइडेंटिफाई होंगे और प्रदेश में विकास को नई दिशा मिलेगी। বাজারে 120 থেকে 150-এর মধ্যে ঘোরাঘুরি করলেও সুফল বাংলায় পাওয়া যাচ্ছে কম দামে পেঁয়াজ। তাই ক্রেতাদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে রেশন দোকানে কম দামে পেঁয়াজ দেওয়ার। রাজ্য সরকারের তরফ থেকে সুফল বাংলায় 59 টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের ভিড় দিনে দিনে বাড়ছিল এই ঘটনাকে কেন্দ্র করে। সোমবার সকালে বোলপুরের সুফল বাংলা দপ্তর থেকে 20 কেজি পেঁয়াজ হঠাৎ করেই লুট হয়ে গেল। সূত্রের খবর, সকাল থেকেই নাকি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা পেঁয়াজ কিনছিলেন। সেই সময় এমন ভিড় বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সুফল বাংলা দপ্তর থেকে 20 কেজি পেঁয়াজ লুট করে নেওয়া হয়, এমনটাই দাবি সেখানকার কর্মীদের। ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, আজ সকাল থেকেই অজস্র গ্রাহক দাঁড়িয়েছিলেন লাইনে। প্রথমে 1 কেজি করে পেঁয়াজ দেওয়া হলেও পরে জানানো হয় যে পেঁয়াজ শেষ হয়ে গেছে। গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই মাঝে ঘটে যায় পেঁয়াজ লুটের ঘটনা। যদিও সুফল বাংলার কর্মচারীদের পেঁয়াজ লুট হওয়ার দাবি মানতে নারাজ গ্রাহকরা। গ্রাহকদের বক্তব্য, পেঁয়াজ লুট হওয়ার দাবি করে কোনো বেনিয়ম করতে চাইছেন কর্মচারীরা। কত পেলেন পেঁয়াজ? 500 পেলাম মাত্র। কেন হঠাৎ 500 পেলেন? কে জানে, ওরাই বলছে আমার স্টক নেই, মাল বলছে চুরি হয়ে গেছে সকাল দিকে, আর এখন বলছে মাল আসছে তারপরে দেবে, এরকম কথা বলছে। এখন চুরি হয়ে যাওয়ার কথাটা কি মেনে নিতে পারছেন না? কি মনে হচ্ছে? মনে হচ্ছে এর মধ্যে কিছু ঘাবলা আছে। সোশ্যাল মিডিয়ায় একটা সামান্য পোস্ট এবং তাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ। যেখানে সেখানকার ইউনিয়নের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রথম বর্ষের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতি ও ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী কাটমানি নেওয়ার অভিযোগ করে ইটামগড়া 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ দাস। সোশ্যাল মিডিয়ায় 5ই ডিসেম্বর একটি পোস্ট করা হয়। সেই পোস্টটি রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র মলয় প্রধান শেয়ার করে। অভিযোগ, এরপর শনিবার সে যখনই কলেজে যায়, সঙ্গে সঙ্গে কলেজের ছাত্র পরিষদের লোকেরা এসে তাকে মারধর করতে শুরু করে। কলেজ থেকে কোনো রকমে বেরিয়ে মহিষাদল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে। পরে শনিবার সন্ধ্যায় মলয় মহিষাদল থানায় শুভজিৎ কুইলা এবং উত্তম সমাজি নামে জিডি করে। এই ব্যাপারে উত্তম বাবু বলেন যে তিনি কোনো রাজনৈতিকভাবে পদে থাকতে পারেন, কিন্তু কলেজের রেশারেশি নোংরামির মধ্যে নেই। যদিও তিলক চক্রবর্তীর সঙ্গে আমাদের সাংবাদিকরা যোগাযোগ করতে চাইলেও তিনি এই ব্যাপারে কিছুই বলতে চাননি। সামান্য সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা।
দাঁতনে গত নভেম্বরে তৃণমূল কর্মী খুন হওয়ার ঘটনার পর এবার তার পরিবারের পাশে দাঁড়ালেন সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি দুষ্কৃতী হামলায় নিহত হয়েছেন এমনটাই প্রাথমিকভাবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। সেই বিজেপি দুষ্কৃতী হামলায় নিহত তৃণমূল কর্মী মাধব ঘোড়াইয়ের পরিবারের হাতে এবার দলের পক্ষ থেকে 5 লক্ষ টাকা এবং আগামী দিনে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিলেন জলসম্পদ উন্নয়ন তো সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিন তিনি তার পরিবারকে বলেন যে কোনো রকমের কোনো অসুবিধা হলে, কোনো চিকিৎসার প্রয়োজন হলে তিনি পাশে আছেন এবং এই ঘটনায় জড়িত সকল দোষীদের দ্রুত শাস্তির নির্দেশও দেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি সেখানে গিয়ে দেখে নেব। শুভেন্দু, আজকে ঘটনাটা ঘটেছিল এবং খুব মর্মান্তিকভাবে গ্রামে রাজনৈতিক বিরোধ বা অন্যান্য বিরোধ হতে পারে, অনেক সময় ঠেলাঠেলি হয়, হাতাহাতি হয়, কিন্তু যেভাবে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে মারা হয়েছে তো দেখছেন একজনের পায়ের কি অবস্থা করেছে, দুটো পা অচল করে দিয়েছে, আরেকজন এখন মেদিনীপুর মেডিকেল কলেজে আছে, তার অপারেশন চলছে। এটা প্রাণে মেরে ফেলার জন্যই আক্রমণটা করা হয়েছিল। আর একজন তো 30 তারিখ থেকে পিজিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মারা গেছেন, তার ময়না তদন্ত হয়ে বডি পৌঁছাবে একটু পরে। তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 28 জন যারা অভিযুক্ত তাদের নামে এফআইআর হয়েছে, 11 জন গ্রেপ্তার হয়েছে। একটু আগে আমি বিক্রম প্রধান সবাই ছিলাম, জেলার এসপি কথা দিয়েছেন বাকি 17 জনকেও যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের ব্যবস্থা হবে এবং আমরা যাতে বিচার পাই এই পরিবার সেটা দেখব। কলকাতায় এনআরসি বিরোধী কর্মসূচিতে কানহাইয়া কুমার এবং রীতিমতো তোপ দাগলেন অমিত শাহর বিরুদ্ধে। ভাষা আন্দোলনে হিন্দু মুসলিম যুদ্ধ থেকে শুরু করে একেবারে এনআরসি ইস্যু নিয়ে তৎপর হলেন কানহাইয়া কুমার। দেখাবো সেই ছবি যেখানে এনআরসি ইস্যু নিয়ে সরব হয়েছেন কলকাতায় কানহাইয়া কুমার। किसी भी नागरिक के साथ जाति और धर्म के आधार पर कोई भेदभाव नहीं करता है और इसके लिए हम तमाम लोगों को एकजुट रहने की जरूरत है। एक उदाहरण से आपको समझा दीजिए कि मेरे ऊपर अगर किसी के हत्या का आरोप है तो दफा 302 लगेगा और इमरान साहब के ऊपर किसी के ऊपर हत्या का आरोप है तो दफा 307 लगेगा। ऐसा तो नहीं होगा ना कि हिंदू है तो 302 लगेगा और मुसलमान है तो कोई और धारा लगेगी। अगर आप बीमार हुए हैं तो आपको संबित पात्रा पैरासिटामोल देगा और हमको जो है कोई और दवाई दे देगा। देश चलता कैसे है? देश साइंटिफिक टेम्पर से चलता है, रैशनैलिटी से चलता है, लॉजिक से चलता है, ऑब्जेक्टिव रियलिटी से चलता है। और इस देश का ऑब्जेक्टिव रियलिटी क्या है? इस देश का ऑब्जेक्टिव रियलिटी ये है कि इस देश को हिंदू और मुसलमान के आधार पर नहीं बांटा जा सकता है। हमारी नागरिकता पूछ रही हो, उस सरकार से हमको पलट करके पूछना चाहिए कि हम तुमको सरकार नहीं मानते, तुम अगर हमको नागरिक नहीं मानते, हम तुमको सरकार नहीं मानते। तुम साबित करो तुम हमारा सरकार हो और तुमने जो वादा किया था पहले उन वादों को पूरा करो, फिर हम बताएंगे कि हमारा इतिहास क्या था। हम यहीं पैदा हुए, यहीं पले बढ़े, हमारे बाप दादों ने, हमारे माँ बाप ने, हमारी दादियों ने, हमारी नानियों ने इस देश को बनाया है, इस देश की सड़कों को बनाया है, इस देश के बसों को चलाया है, इस देश के ट्रेनों को चलाया है, इस देश में मजदूरी की है, किसानी की है, मेहनत किया है, खून पसीना देकर इस देश को बनाया है। हम ये साबित करेंगे। सवालों को गुमराह मत कीजिए, ये सवाल को गुमराह करने का एक बहुत बड़ा साजिश रचा गया है। पड़ोसी देशों की प्रशंसा नहीं कर रहा हूँ, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा इकबाल साहब का वंदन हमको आज भी याद है। लेकिन हकीकत ये है कि हेल्थ पे, एजुकेशन पे आज के डेट में हम बांग्लादेश और श्रीलंका से भी कम खर्च कर रहे हैं। कि लगातार बैक टू बैक बंगाल जो है इस दुनिया को नोबेल दे रहा है, इस बात का प्राइज होना चाहिए। लेकिन उसी बंगाल में जो भाषाई आधार पर, बंगाल की एक खास बात यह है कि बांग्लादेश का जो आंदोलन हुआ था वो आंदोलन धर्म के आधार पर नहीं हुआ था, वो भाषा के आधार पर हुआ था। बांग्लादेश का जो मुक्ति संघर्ष था उसका नारा जय मुसलमान नहीं जय बांग्ला उसका नारा था। इस बात को आप याद कर लीजिए। लेकिन इनको ये पता नहीं था कि रिजल्ट में क्या आने वाला है। देश का इतिहास पढ़ा होता तो मालूम होता कि पार्टीशन के वक्त चाहे 47 हो या 71 गैर मुसलमान ज्यादा भारत में आए थे। जो बात अभी अमित शाह पार्लियामेंट में खड़ा होकर के बोल रहे हैं,
लेकिन उसमें एक वो नई बात जोड़ रहे हैं कि पड़ोसी देशों में जिनके साथ धार्मिक आधार पर अत्याचार हुआ है, उसकी वजह से जो लोग भारत आए हैं, तो मैं एक इतिहास इनका बता देता हूं। 47 में जब अंग्रेज भारत छोड़ करके जा रहे थे, तो सावरकर ने अंग्रेजों को चिट्ठी लिखी, और सावरकर ने चिट्ठी में लिखा कि देश छोड़ करके मत जाइए, आप देश छोड़ करके चले जाएंगे तो मुसलमान इस देश को वापस कब्जा कर लेंगे। आप ऐसा कीजिए कि अपने कोऑर्डिनेशन में नेपाल के राजा को भारत का राजा बना दीजिए, क्योंकि नेपाल एक हिंदू राष्ट्र है। नागरिक ही साबित नहीं हुए हैं तो उनके ऊपर आर्टिकल 15 कैसे लागू होगा? ठीक बात है, जब नागरिक बनेंगे तब आर्टिकल 15 लागू होगा। लेकिन क्या देश के भीतर जो हमारी न्याय व्यवस्था है वो हमारे देश के संविधान के अनुरूप चलता है कि पड़ोसी देश के संविधान के अनुरूप चलता है? आज संसद में देश के गृह मंत्री पाकिस्तान, बांग्लादेश और अफगानिस्तान का संविधान पढ़ रहे थे। बोले मोटा भाई, पहले तो अपना देश का संविधान पढ़ लो ना, तुमको शायद यही नहीं पता है कि अपने देश के संविधान में कितना आर्टिकल है। इतने लोगों में मैं पूछ रहा हूँ, एक आदमी बताइए, बोलिए क्या नाम है, बोलिए बोलिए। नहीं याद होगा, किसी को याद नहीं रहता है। दादाजी का नाम मुश्किल से याद रहता है, और दादाजी के दादाजी का नाम कहां से याद रहने वाला है? लेकिन इसका यह मतलब नहीं है कि आपके दादाजी के दादाजी हुए ही नहीं थे। अरे हुए थे भाई, दादाजी के दादाजी नहीं हुए तो हम कहां से हुए? लेकिन अगर हमारे पास हमारे दादाजी के दादाजी का डॉक्यूमेंट नहीं है तो हम नागरिक नहीं है। ये बकवास है, ये वाहियात है, इस बात को आप समझिए। नहीं, मेरा बाप है कि नहीं है, आप सोचिए इस बात को, गंभीरता से इस बात को सोचिए। सामंतवाद से आजादी, तो पूंजीवाद से आजादी, अरे एनआरसी से आजादी, तो एनआरसी से आजादी, तो एनपीआर से आजादी, तो सीएबी से आजादी, हम लड़के रहेंगे आजादी, तो अमित शाह से आजादी, तो सुन ले मोदी आजादी, हम लड़के रहेंगे आजादी। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে মুখে কীটনাশক ঢেলে খুনের অভিযোগ এবার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার মনিরতট এলাকায়। সূত্রের খবর, বছর 7 আগে বকুলতলা থানার 22হাটা বৈদ্যচকের বাসিন্দা সাকুরান শেখের সাথে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল মনিরতট এলাকার সাজিদ হোসেনের। সাজিদ পেশায় দর্জি। অভিযোগ, বিয়ের পরেই সাকুরান জানতে পারেন স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে। এই খবর চাউর হতেই ক্রমাগত অশান্তি বাড়তে থাকে। গতকাল অর্থাৎ রবিবার স্বামীর সাথে এ নিয়ে বিবাদ চরমে পৌঁছলে তাকে পিটিয়ে মেরে মুখে কীটনাশক ঢেলে খুন করার অভিযোগ মৃতার বাড়ির লোকজনের। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী এবং বাবাকে হেফাজতে নিয়েছে। বলুন তো কি হয়েছে? ও বিয়ে হওয়ার পর থেকে কিছুদিন ভালো ছিল, থাকার পর ছেলেটা বাইরে কাজকাম করতো, ওর অন্য লাইন ছিল, অন্য মেয়ের সঙ্গে লাইন ছিল, অন্য মেয়ের সঙ্গে লাইন ছিল। সেই লাইনের কারণে বাড়িতে সংসার দুবেলা অশান্তি হওয়ার পর এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে অন্য মেয়ের সঙ্গে, যার পর পুনরায় আবার এই মেয়েটার সঙ্গে আবার বাড়ি থেকে এসে আবার উল্টোপাল্টা অনেক কিছু করার পর উল্টোপাল্টা করে যথার্থ মারধর করেছে। মারধর করার পর অসুস্থ হয়ে গেছে, গেলে গালে বিষ ঢেলে দেয়। বিষ ঢেলে দেওয়ার পরে ওরা নিয়ে হসপিটালে না গিয়ে ওরা সীমানা বাজারে একটা কক ডাক্তারে দেখায়। সেখানে 2টোয় থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত সেখানে রাখে। 6টার পরে ডাক্তার যখন দেখছে যে রক্ত পায়খানা করছে, ডাক্তার তখন আর ওই বলছে আমি পারবো না। ওরা তখন গ্রামীণ হসপিটালে নিয়ে আসে। দেখে নেব খেলার খবর। আইএফএ অনুমোদিত কাটোয়া পুরসভার পরিচালনায় কাটোয়ার গোবিন্দবাগান পৌর মাঠে 2রা নভেম্বর থেকে শুরু হয়েছিল এক ফুটবল প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্র মেমোরিয়াল উইনার্স শিল্ড এবং ইষ্টপদ রানার্স ক্লাব ফুটবল প্রতিযোগিতার কালই ছিল ফাইনাল দিন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রীতিমতো পায়রা উড়িয়ে এই ফাইনাল ম্যাচের শুভ সূচনা করেন। ম্যাচ দেখতে মাঠে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো এবং কাটোয়ার ননগর অম্বুজা স্পোর্টিং ক্লাব 1-0 গোলে বর্ধমানের এসএস কনস্ট্রাকশনকে পরাজিত করে হরিশ্চন্দ্র
মেমোরিয়াল উইনার্স শিল্ড লাভ করে। ইষ্টপদদের রানার্স ট্রফি লাভ করে বর্ধমানের এসএস কনস্ট্রাকশন তারাও প্রচন্ড উচ্ছ্বসিত। উল্লেখ্য এবছর এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করেছিল। দলগুলি হলো রেলওয়ে এফসি, বর্ধমানের এসএস কনস্ট্রাকশন, দেবগ্রাম ফুটবল ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, টালিগঞ্জ অগ্রগামী, মহামেডান স্পোর্টিং ক্লাব, পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব এবং কাটোয়া ননগর অম্বুজা স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে শীতের দুপুরে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। এসএস কনস্ট্রাকশন বর্ধমান ইষ্টপদদের কাপ তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন কাটোয়া পৌরপিতা বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ। মেমোরিয়াল শিল্ড বিজয়ী পুরস্কার মূল্য 1 লক্ষ টাকা। 100 জনের হরিশ্চন্দ্র মেমোরিয়াল শিল্ড এবছর হরিশ্চন্দ্র মেমোরিয়াল শিল্ড ইষ্টপদদের রানার্স আপ কাপ, যেটা দীর্ঘ 15 বছর বন্ধ থাকার পর কাটোয়া পৌরসভার উদ্যোগে আজকে দ্বিতীয় বছর, এবছরটা 2019 সালে। আজকের ফাইনাল খেলায় বিজিত দল এসএস কনস্ট্রাকশন বর্ধমান, আর বিজয়ী দলের নাম হচ্ছে অম্বুজা স্পোর্টিং ক্লাব ননগর। অম্বুজা স্পোর্টিং ক্লাব ননগর এসএস কনস্ট্রাকশনকে 1 গোলে হারিয়েছে। আজকের যে ম্যাচের সেরা খেলোয়াড় গাছ তার একমাত্র করা গোলে। চোখ রাখবো বিনোদনের খবরে। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ের তাবড় তারকাদের সঙ্গে এক আসনে ছিলেন তিনি। সেখান থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারটিও পেয়ে যান। কিন্তু পুরস্কার পাওয়ার পর কি করলেন আলিয়া? হঠাৎ করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। কি এমন ঘটলো যার জন্য পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হলো আলিয়া ভাটকে? এমনই মন্তব্য নেটিজেনদের। বি টাউনে বারবার জল্পনা ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি পুরস্কারের ফিক্সিং এর সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন তিনি? রঙ্গোলি চান্দেল এর আগেই আলিয়া ভাটকে অনুষ্ঠানের ট্রফি তুলতে গিয়ে পুরস্কার ফিক্সিং এর জন্য ট্রল করেছিলেন। শো শুরু হওয়ার আগেই আলিয়া ভাট তার সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। স্বভাবতই গুঞ্জনের চারিদিকে। ঠিক কেন বা কি কারণে আলিয়াকে এমন সিদ্ধান্ত নিতে হলো? একেবারে লুকিয়ে চড়িয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া সত্ত্বেও আসল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ব্যাকডোর দিয়ে বেরিয়ে গেলেন আলিয়া ভাট। প্রশ্ন জাগছে আলিয়ার ফ্যানেদের মনেও। শাইন নিউজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি, সবার সাথে সবার কাছে।